আমরা জানতে পেরেছি যে 15,000 থেকে 18,000, তবে 18,000-এর মতো হয়তো প্লাস মাইনাস অ্যাপ্লাই করবে। স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আরাফাতুল ইসলাম। আপনারা জানেন যে স্পেনের নিয়মিতকরণ প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়ায় 5 লাখের মতো অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার এবং নিয়মিতকরণের একটি উদ্যোগ চলছে এবং এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আবেদন করছেন বাংলাদেশিরাও। তো এই বিষয়ে আমি কথা বলার জন্য রয়েছি স্পেনে বাংলাদেশের দূতাবাসে এবং আমার সঙ্গে রয়েছেন মাননীয় রাষ্ট্রদূত মাসুদুর রহমান। আমরা কথা বলবো এই যে স্পেনে যে নিয়মিতকরণের যে প্রক্রিয়া এবং বাংলাদেশ এবং স্পেনের মধ্যকার যে সম্পর্ক সেগুলো নিয়ে এবং অভিবাসীদের বিভিন্ন ভাবনার বিষয়ে উঠে আসবে আমাদের আলোচনায়। আপনাকে স্বাগত ডয়েচে ভেলে থেকে। আপনাকেও স্বাগত স্পেনের মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসে। জি, আমরা শুরুতেই যে বিষয়ে জানতে চাচ্ছি যে ইতিমধ্যে তো এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, স্পেনের নিয়মিতকরণের যে প্রক্রিয়া, তো সেই প্রক্রিয়ায় এখন অবধি বাংলাদেশিদের মধ্যে কেমন সাড়া দেখতে পাচ্ছেন? অভূতপূর্ব সাড়া পড়ে গেছে বাংলাদেশিদের মধ্যে। তারা দীর্ঘদিন ধরে এই উপলক্ষটির জন্য অপেক্ষা করছিল এবং তারা বুঝতে পারছিল যে এই উপলক্ষটি আসছে এবং এবং তার ভিত্তিতে তাদের ব্যবসা বাণিজ্যের একটা উন্নতি হবে আমরা আশা করছি। এবং আমরা এটি বুঝেছিলাম যে গত 1 বছর আগের থেকেই তারাও বুঝেছিল যে স্পেনের বর্তমান সরকার এই প্রক্রিয়ার দিকে যাচ্ছে, যেটিকে বলা হচ্ছে বিশেষায়িত বা এক্সট্রা অর্ডিনারি রেগুলারাইজেশন 2026। জি, তো এই প্রক্রিয়া এখন পর্যন্ত কতজন বাংলাদেশি আবেদন করেছেন, এরকম কোনো সংখ্যা কি আমাদেরকে আপনি জানাতে পারেন? আপনারা জানেন যে এই প্রক্রিয়াটি গত 26শে জানুয়ারি প্রেসিডেন্ট পেড্রো সানচেজ একটি ঘোষণা দেয়। সেই ঘোষণার মধ্যে উনি বলেন যে আমাদের এখানে যারা অনিয়মিত আছেন তারা কিন্তু আমাদের পরিবারেরই অংশ, আমাদের সমাজেরই অংশ, তারা আমাদের অর্থনীতিতে একটি বিরাট ভূমিকা রাখবেন। তো তারপর থেকে এই প্রক্রিয়াটি চালু হয় এবং প্রসেসটা চালু হয় এবং প্রসেসটা এই ঘোষণা চালু করার পরে বুলেটিন আসে অনেক পরে। 14ই এপ্রিলে বুলেটিনটা আসে, এপ্রিলের মাঝামাঝি সময়। তারপরেও সবাই জানতো যে এপ্রিলের 1 তারিখ থেকে ওদের ঘোষণা অনুযায়ী 30শে জুনের মধ্যে সকল অ্যাপ্লিকেশান সম্পন্ন করতে হবে। তো সময়টা খুবই কম। তো এটা তারা জানতো এবং সেভাবে তারা দূতাবাসে তাদের চাহিদা মাফিক তাদের যে নতুন পাসপোর্ট নবায়ন করার প্রয়োজন থাকলে, নবায়ন তো না, নতুন পাসপোর্ট, একই সাথে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই 2টি কাজ তারা আমাদের এখানে করার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করে এবং দূতাবাস সেই প্রক্রিয়ায় সাড়া দেয়, যথাযথভাবেই সাড়া দিতে পেরেছে। তো এখন যে সংখ্যার হিসেবে যদি একটু আপনি আমাদের কিছু ধারণা দেন যে এখন পর্যন্ত আসলে কতজন বাংলাদেশি কতজন আবেদন বাংলাদেশি করেছেন? হ্যাঁ। আবেদন করেছেন সেই সংখ্যাটি যদি আমরা বলার চেষ্টা করি, সেটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ই-অ্যাপোস্টাইল হয়ে আসার পরে, যেটি স্পেনের ইমিগ্রেশন কর্তৃপক্ষের চাহিদা মাফিক তৈরি করা হচ্ছে, বাংলাদেশের রেলিভেন্ট প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন, সরকারি অর্গানাইজেশন থেকে যেটি হচ্ছে, সেইটির সংখ্যাটি এখনও ফাইনিট না। এটা আমার যতদূর আমরা জানতে পেরেছি যে 15,000 থেকে 18,000, তবে 18,000-এর মতো হয়তো প্লাস মাইনাস অ্যাপ্লাই করবে। আচ্ছা, এবং যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে কতজনের মানে এটা পেতে পারেন, এরকম কোনো কি হিসেব আছে বা সম্ভাবনার কোনো বিষয় কি আপনি জানতে পেরেছেন রাষ্ট্রদূত হিসেবে, যেহেতু আপনি তো স্পেন সরকারের সঙ্গে সরাসরি কাজ করছেন? এখানে উল্লেখ্য যে স্পেনের সরকার ঘোষণা করেছে যে 5 লক্ষ অনিয়মিত বা অবৈধ অভিবাসী, ইররেগুলার আর ইল্লিগাল অভিবাসীদেরকে তারা বৈধতা দান করবে 5 লক্ষ পর্যন্ত। তো সুতরাং এখানে কোন দেশের কি পরিমাণ পাবে সেটা কিন্তু নির্ভর করছে সেই দেশ কতটা নিয়মমাফিক সুষ্ঠুভাবে তাদের আবেদনপত্রটি জমা দিবে, নিয়ম কানুন মেনে সঠিক তথ্যাদি দিয়ে। দূতাবাস বরাবরই আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভাই বোনদেরকে এ ব্যাপারে বরাবরই প্রথম থেকে কাউন্সেলিং পর্যন্ত করেছে এবং সেটি এমনকি বুলেটিনের সাথে সামঞ্জস্যপূর্ণই কাউন্সেলিং করেছে এবং সেটা প্রমাণিত এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রবাসীরা আমাদের সাথে সহযোগিতা করেছে এবং তারা অভূতপূর্বভাবে
সাড়াও দিয়েছে এবং তারা নিয়মকানুন মেনেই তারা এই প্রক্রিয়া অনুসরণ করছে। তাহলে তাদের প্রক্রিয়ায় যদি জটিল মানে কোনো ত্রুটি না থাকে, জটিলতা না থাকে, তাহলে আমার বিশ্বাস যে শতভাগ বা শতভাগের কাছাকাছি বা তারপরেও কিন্তু এটা গ্যারান্টি দেওয়া যাবে না, নিশ্চয়তা দেওয়া যাবে না, কারণ এই প্রক্রিয়াটি করছে সম্পূর্ণ স্পেনের ইন্টেরিয়র মিনিস্ট্রি, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুতরাং এটা তাদের সম্পূর্ণ নিজস্ব এখতিয়ার। সেই সংখ্যাটি বলা খুব একটা সম্ভব না এই মুহূর্তে। কিন্তু এরকম একটা অভিযোগ আছে যে মানে শুধু বাংলাদেশি না, আরও কয়েক ক্ষেত্রে যে স্পেন এই ঘোষণা দেওয়ার পরে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকেও অভিবাসীরা আসছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা হয়তো যে ন্যূনতম থাকার যে একটা সময়ের ব্যাপার এবং অন্যান্য যেসব নথি চাওয়া হয়েছে সেই জায়গাগুলোতে অনেক সময় তারা একটু চাতুরতার চেষ্টা করছে বা হয়তো অনেক সময় তারা এক ধরনের ভুয়া ডকুমেন্ট তৈরি করার চেষ্টা করছে। এইরকম অভিযোগ কি বাংলাদেশিদের বিরুদ্ধেও আপনি শুনেছেন? এ ধরনের অভিযোগ আমাদের কমিউনিটি পোর্টালগুলোতে আমরা দেখি এবং তারা সেখানে খুবই ইতিবাচক পদক্ষেপ নেয়। কমিউনিটি পোর্টালগুলোর প্রশংসাই আমি করব। তারা কিন্তু কনস্ট্রাকটিভলি এই প্রক্রিয়া থেকে বিরত থাকতেই বলে, আমরা যেমনটা বলি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ইউরোপের বিভিন্ন, আপনি বলেছেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা কিন্তু এখানে এসছে। তো আসার যে মানে এই ঘোষণা দেওয়ার পরে এসেছেন? ঘোষণা দেওয়ার আগেই তো চলে এসছেন তারা, কারণ এটা বলা হয়েছে যে 5 মাস থাকতে হবে। জি, তাই নয় কি? রাইট, 5 মাস থাকতে হবে। তার মানে হচ্ছে যে 30 মানে 31শে ডিসেম্বর মধ্যে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে 5 মাস থাকার প্রমাণ দিতে হবে। তো এটা তো খুবই সহজ একটা প্রমাণ, কারণ তারা অনেকেই ইউরোপের অন্যান্য জায়গায় ছিল, তারা হয়তো এখানে এসে 5 মাস থেকেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে। তারা তো, আমি আগেই বলেছি যে তারা অ্যান্টিসিপেট করছে, যে আশায় ছিল যে এটা স্পেন সরকার ঘোষণা দিবে। আচ্ছা, এবং আমরাও বুঝতে পারছিলাম, এবং 1 বছর আগের থেকে আমরাও বুঝতে পারছিলাম যে তারা ঘোষণা দিবে। কিন্তু ঘোষণাটা যখন দেয়া হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি যে এটা ঘোষণা দিবে, কারণ ওই সময় তাদের সংসদে তাদের সরকারি দলের থেকে জুনসের 7 জন সদস্য বেরিয়ে গেছিল। সুতরাং সংসদে কিন্তু তাদের আধিপত্য নাই, তারা কিন্তু খুব অল্প সামান্য সংখ্যায় মাইনরিটি একটি সরকার, সামান্য একটি সংখ্যায়। ওই রকম সময় কিন্তু এই ঘোষণাটা আসাটা একটা আমাদের জন্য একটা সুখবরই। যে কারণে এটা রয়্যাল ডিক্রি আকারে করা হয়েছে সংসদে। হ্যাঁ, আপনিও সঠিক বলেছেন, রয়্যাল ডিক্রি আকারে করা হয়েছে। এবং সুতরাং এবং আরও একটা বিষয় এখানে লক্ষণীয়, যে এটি করা হয়েছে বিকজ তাদের অর্থনৈতিক কারণে করা হয়েছে। আচ্ছা, এই বিষয়টা আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ইউরোপীয় ইউনিয়ন জুড়েই দেখা যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে একটা অভিবাসন বিরোধী একটা নীতি নেওয়ার চেষ্টা হচ্ছে, বিশেষ করে অনিয়মিত অভিবাসন যাতে ঠেকানো যায় এই জন্য নিয়মকানুন করা হচ্ছে। কোনো কোনো দেশ তৃতীয় দেশে অভিবাসীদেরকে পাঠিয়ে সেখানে তাদের প্রক্রিয়া করবে, এরকম নানা রকমের নিয়ম চালু করতে যাচ্ছে। কিন্তু সেই সময় দেখা যাচ্ছে যে স্পেন একটা উদারপন্থী নীতি নিয়ে 5 লাখের মতো অনিয়মিত অভিবাসীকে নিয়মিতকরণ করতে যাচ্ছে। তো স্পেনের যে এই যে মনোভাব বা এই যে ইচ্ছা স্পেন সরকারের, এটার কারণ কি মনে হয় আপনার কাছে? এটার অন্যতম কারণ হচ্ছে অর্থনীতি। কারণ তাদের সেবা খাত, শিক্ষা খাত, পর্যটন শিল্প, তারপরে স্বাস্থ্য খাত এবং কৃষি খাত, এই খাতগুলোতে যদি আমার অন্তর্ভুক্তিমূলক এবং গঠনমূলকভাবে যদি আমাদের প্রকৃত ওয়ার্কার্স বা শ্রমজীবী ব্যক্তিগত না থাকে, তাহলে তাদের অর্থনীতিটি অতটা প্রবৃদ্ধির মধ্যে যাবে না। কারণ আমরা লক্ষ্য করেছি যে স্পেনে ইতিমধ্যেই তরুণ সমাজরা, তাদের অনেকেই এই ধরনের শ্রম ঘন যে সমস্ত খাত আছে সেখান থেকে বিমুখ। সুতরাং এই খাতগুলোকে চালিয়ে নিতে গেলে তাদেরকে কিন্তু বাংলাদেশের মতো দেশ থেকেই তাদের এই ওয়ার্কার্স বা শ্রমিক বা দক্ষ শ্রমিক এবং যারা তাদের দরকার। সুতরাং এটা আমরা বুঝতেই পারছি যে আমাদের জন্য এটা একটা ভালো একটা দরকার, প্রয়োজন হবে, আমাদের কাজে লাগবে।
জি। তো এই ক্ষেত্রে যেটা হয় যে একই রকমভাবে অভিবাসন তো একটা মানে রাজনৈতিক ইস্যু হয়ে যায়। তো জার্মানিতে যেমন দেখা গেছিল যে গত দশকে জার্মানি হঠাৎ করে ১০ লাখের বেশি সিরীয় অভিবাসীদেরকে আনার সিদ্ধান্ত নিয়েছে। তারা আসলে শরণার্থী, সিরীয় শরণার্থী, কারণ তখন সিরিয়াতে গৃহযুদ্ধ চলছিল। এবং তারপরে দেখা গেল যে ওইখানে রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। স্পেনের ক্ষেত্রে এরকম একটা আশঙ্কা করা হচ্ছে যে এই যে একটা উদারপন্থী সরকার অনেক অভিবাসীকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে, এর ফলে এখানকার রাজনৈতিক পট পরিবর্তন হতে পারে কিনা এবং এখানে ডানপন্থী বা উগ্র ডানপন্থীদের এক ধরনের আধিপত্য তৈরি হতে পারে কিনা। তো এই বিষয়টা নিয়ে আপনি কি দেখেন যে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে কোনো রকমের উদ্বেগ আছে বা কোনো রকমের ভাবনা আছে? বাংলাদেশের অভিবাসীদের মধ্যে কোনো উদ্বেগ নেই, কারণ তারা ইতিমধ্যেই তাদের দক্ষতা প্রমাণ করেছে এবং তাদের ব্যাপারে স্প্যানিশ সরকার যথেষ্ট আমাদের কাছে সরকারি বৈঠকগুলোতে তারা আমাদের কাছে অনেক ভালো কথাই বলে তাদের সম্পর্কে। সত্যিকার অর্থে আমি মারবিয়াতে একটা তাদের গভর্নরের সাথে মালাগা মারবিয়াতে মিট করেছি। গভর্নর উভয় গভর্নরই বলছে যে তোমাদের লোকেরা আমাদের শিল্পগুলোকে সচল রেখেছে, সক্রিয় করেছে এবং তারা গর্বের সাথেই বলেছে যে এরকম। এবং আমরাও বলেছি যে আমরা তাদেরকে অনুপ্রাণিত করি যে স্পেনের অর্থনীতিতে বিশেষভাবে অবদান রাখার জন্য। তারা কিন্তু ধীরে ধীরে আমাদের ডায়াসপোরা বিভিন্ন রকম ব্যবসায় যোগদান করছে, এটা একটা খুব ভালো খবর। এবং ব্যবসায় যোগদান করে তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে তারা নিজেরাই এমপ্লয়ার হয়ে বসে আছে। তাদের অনেকেরই একাধিক এন্টারপ্রাইজ আছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশের ডায়াসপোরা গত এক দশকে যেভাবে স্পেনে বৃদ্ধি হয়েছে, সেই বৃদ্ধির কারণে এখানে কিন্তু আমাদের দ্বিপাক্ষীয় বাণিজ্যও বেড়েছে। তো এক্ষেত্রে আপনি আমাদেরকে একটু ধারণা দিতে পারেন যে এই মুহূর্তে বাংলাদেশি কতজন বাংলাদেশি স্পেনে রয়েছেন, মানে বাংলাদেশি নাগরিক? এটি সংখ্যার দিক দিয়ে ৭০ থেকে ৭৫ হাজার হবে, যদি আমরা যারা অনিয়মিত আছে তাদেরকে ধরি। আচ্ছা। আর আরেকটা অংশ আছে যারা এখানে যারা পাসপোর্ট পেয়ে গিয়েছে, মানে স্পেনিশ সিটিজেন হয়ে গেছে, তখন তারা কিন্তু অনেকেই এ দেশে থাকে না, তখন তারা হয়তো অন্য দেশে তারা ব্যবসা করে, ইউরোপের অন্যখানে তাদের সুবিধা থাকলে তারা সেখানে যে ব্যবসা করে। আচ্ছা। এবং সুতরাং এই জন্যে কিন্তু আমরা বলতে পারবো না যে কতজন এই মুহূর্তে আছে আচ্ছা। স্পেনে। বাট স্পেনে হয়তো এই জন্যে আমি যদি বলি যে ৯০,০০০ ৯৫,০০০, সেটি বলা সঠিক হবে না, যেটা অনেকে বলে, কিন্তু আমি বলবো যে ৭০-৭৫,০০০। এবং এখানে পুরো সংখ্যাটা কিন্তু ফাইনাইট নাম্বারটা পাওয়া মুশকিল। আপনি যেহেতু অনিয়মিত অভিবাসী হিসেবে আসেন অনেকে। এবং লোকজন সবসময় একটা মোবিলিটির মধ্যে থাকে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে স্পেনের নাগরিকত্ব নিল কিংবা রেসিডেন্সি নিল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে না, আবার অন্যখানে ইটালিতে যে কাজ করতেছে, তাই না? সময় পেলে অন্য। কিন্তু এবার তো বোধহয় যে মানে নিয়মিতকরণের যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটাতে বোধহয় এই বিষয়টাতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মানে চাইলেই অন্য দেশে যাওয়া যাবে না। স্পেনের এই যে মানে যে বসবাসের যে অনুমতি দেওয়া হবে, এই অনুমতি অন্য দেশের ক্ষেত্রে সম্ভবত প্রযোজ্য হবে না। না, এটা হবে না। এটা তারা কিন্তু ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়ন করার জন্য তারা বর্ডার কন্ট্রোলটাকে খুবই সুসংগঠিত করেছে, যাতে এই এক্সট্রাঅর্ডিনারি মাইগ্রেশন প্রক্রিয়াটা আরও সচ্ছল এবং আরও সুন্দর, সুগম এবং স্বচ্ছ হয়। সেজন্য কিন্তু তারা বর্ডার কন্ট্রোল করছে। অভিবাসীদের, জি বুঝতে পারছি। অভিবাসীদের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে যে বাংলাদেশি অভিবাসীরা বলছেন যখন এই প্রক্রিয়া শুরু হয়েছিল তখন তাদের জন্য একটা বড় বাধা হিসেবে দেখা দেয় পুলিশ ক্লিয়ারেন্স। তো তারা হচ্ছে কি পুলিশ ক্লিয়ারেন্সটা ওইভাবে নিতে পারছিলেন না, ফলে তাদের আবেদন করতে দেরি হচ্ছিল। তো এই জায়গাটাতে আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন যে কারণে প্রক্রিয়াটা সহজতর হতে পারে? এই বিষয়ে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে পুলিশ ক্লিয়ারেন্স প্রক্রিয়াটি ২১ কর্মদিবসে কাজ হয় এবং ২১ কর্মদিবস লাগে। সেটা অনলাইনে আবেদন করলে বা বাংলাদেশে আবেদন করলে? তাও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের একটা অংশ, এরপরে তো অ্যাপোস্টাইলের আরও একটা ফেজ আছে, 2টা ফেজে হচ্ছে, দুটোই অনলাইনে হচ্ছে। তো যেহেতু এই সময়টি এবং কালক্ষেপণ হচ্ছে এবং এটি তাদের আবেদন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে, সেজন্য আমরা আমার তরফ থেকে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি একাধিকবার, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি গেছে, আমরা
সবসময় তাদের সাথে সার্বক্ষণিকভাবে ফোনে কথা বলেছি এবং আমরা নিরূপণ করতে পেরেছি যে আমাদের প্রথম দিকে যে বিশাল একটা চাহিদা ছিল, যে পাসপোর্টের যে চাহিদা, সেই চাহিদাকে আমরা বলেছি যে এই চাহিদাটা তারা যেভাবে চাচ্ছে সেটা আসলে বাস্তবসম্মত না। কারণ হচ্ছে যে পাসপোর্টে যদি এক্সিস্টিং পাসপোর্ট থাকে, সেই এক্সিস্টিং পাসপোর্টটাই তার সাবমিট করা উচিত, নতুন পাসপোর্টে সাবমিট না করা উচিত। কারণ হচ্ছে যে ওরা কিন্তু একটা জিনিস চায়, গত 5 বছরের ইমিগ্রেশন ইনফরমেশন। সেই ইনফরমেশন আপনি যদি নতুন পাসপোর্ট দিয়ে দেন তাহলে তো হবে না। তো তাদের থেকে ওই যে প্রথম দিকে যে বলছিল যে একটা চাপ যে নতুন পাসপোর্ট 20,000টা লাগবে, কিন্তু সেটা আর লাগেনি। তো আমরা এইটা নিরূপণ করে আমরা বুঝতে পেরেছি এবং আমরা বহু আগের থেকেই আমরা কিন্তু এই ফোকাসটা নিরূপণ করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলার পরে এবং তাদেরকে নির্ধারণ করতে বলেছি। তখন নির্ধারণ করে আমরা স্পেসিফিক্যালি আমাদের চিঠিতে বলেছি যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্যই মূলত লাগবে। এবং তারপরে কিন্তু এনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ডেলিগেশন এসছে, খুবই আকাঙ্ক্ষিত ডেলিগেশন, যেটার কারণে আমাদের কার্যক্রম গতিশীল হয়েছে। এবং এই প্রক্রিয়ায় আমি দেখেছি যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাদের সরাসরি ইনভলভমেন্ট এখানে ছিল এবং ওনাদের যে সরাসরি তত্ত্বাবধানে এবং সবসময় ওনারা খোঁজ নিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা এটার একটা সমাধান করেছি এবং আমরা ইতিমধ্যেই প্রায় 18,000-এর মতো বা তারও ঊর্ধ্বে আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে। খুবই অল্প সময়ের মধ্যে। যদি আমরা বলি যে এটা বাংলাদেশে কোনো দূতাবাসে থেকে বা কোনো দূতাবাস এখানে সরাসরি দেয়নি, কিন্তু দূতাবাস ফ্যাসিলিটেট করেছে এবং এটা একটা খুবই অল্প সময়। আপনি দেখেন কয়টা দিন গেল। তো অভিবাসীদের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে এই ধরনের উদ্যোগের কোনো স্থায়ী রূপ দেওয়া যায় কিনা, কারণ ইউরোপে তো বিভিন্ন দেশে বিভিন্ন সময় এই বিষয়গুলো আসে যে একটা পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয় বা পাসপোর্ট দ্রুত পাওয়া যায় কিনা সেই উদ্যোগের দরকার হয়। তো এই যে আপনার দূতাবাস যে উদ্যোগটা নিয়েছে এবার স্পেনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে, এই ধরনের উদ্যোগের কোনো স্থায়ী রূপ দেওয়ার কি সুযোগ আছে ইউরোপে? এটার স্থায়ী রূপ দেওয়ার সুযোগটি, এটা একটা পলিসি লেভেলের একটা ব্যাপার এবং এই ব্যাপারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং তাদের সিদ্ধান্ততেই তাদের বিষয়ে আমরা খুব একটা বলতে পারবো না তারা কিভাবে এটা নেবে। কিন্তু অভিবাসীদের মধ্যে এই আগ্রহটা কি আপনি দেখতে পান বাংলাদেশি অভিবাসীদের মধ্যে? বাংলাদেশের অভিবাসীরা কিন্তু অন্যান্য মিশনের ব্যাপারটা আমি বলতে পারবো না, তাই না? আমাদের দেশে এখানে আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা আছে তারা এই অভাবনীয় যে একটা অবস্থা আমাদের এখানে তৈরি হয়েছিল যে এক্সট্রাঅর্ডিনারি মাইগ্রেশন 2026-এর কারণে, তখন কিন্তু আমরা এই বাস্তবতাটা নিরিখে আমরা এইটা তাদের যে ডাইরেক্ট ইনভলভমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ডেলিগেশন এসে এটাকে 21 দিনের জায়গায় তারা কিন্তু 2 দিন বা 3 দিনের মধ্যেই আমরা দেখেছি যে অনেক কিছুই তারা সহজেই ছাড় দিতে পেরেছে এবং পুঙ্খানুপুঙ্খ রূপে তারা অনেক সময় তারা অনেককে ইন্টারভিউ করে দিয়েছে। তো অনেকে যাদের প্রবলেম ছিল তাদেরকে ইন্টারভিউ করেছে এবং অনেক কিছু জিনিস খুব সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করতে পেরেছে। তো এটা এখানেই হয়েছে। আচ্ছা, অনিয়মিত অভিবাসনের বিষয়টা তো আমরা দেখছি, যে নিয়মিত অভিবাসনের কথা যদি একটু আমরা আলাপ করি, যে ধরেন এই যে স্পেনে তো এরকম একটা চাহিদা আছে, বিশেষ করে অনেকে বলেন এখানে যারা অভিবাসী বাংলাদেশিরা আছেন যে বিশেষ করে ধরেন আপনার হাউসকিপিং বা ধরেন কেয়ার গিভার এরকম চাকুরির সুযোগ রয়েছে, কিন্তু দেখা যায় যে বাংলাদেশ থেকে নিয়মিতভাবে যে আসার একটা পথ, বৈধভাবে আসার যে পথ, সেই সুযোগটা খুবই সীমিত, যে কারণে তারা বলতে গেলে আসতেই পারছে না বা এই সুযোগগুলো নিতে পারছে না। তো বৈধ মানে মানব সম্পদ রপ্তানিতে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, মানে বাংলাদেশ থেকে স্পেনের এখানে যে বৈধভাবে যে মানব সম্পদ রপ্তানির যে বিষয়টি উঠে এসছে আপনার কথায়, সেটি মূলত প্রফেশনাল এবং হাই স্কিলড লেভেলে। এখানে তাদের এই যে খাতগুলো বললাম, যেখানে শ্রমঘন
এবং এই ধরনের খাতে তারা এখনও এই ধরনের কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া বা রিক্রুটমেন্ট কোম্পানি বা তাদের দেশের কিংবা কোম্পানিগুলো রিক্রুটমেন্ট অর্ডার কার্যাদেশ দেওয়া সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করিনি এবং যার কারণে আমরা এই দেশে আপনি দেখবেন যে যেহেতু স্পেনের ভৌগোলিক যে অবস্থান সেটির কারণে স্বাভাবিকভাবে স্পেন একটি অভিবাসী অবৈধ অভিবাসী অনুপ্রবেশের অন্যতম একটা দ্বারে পরিণত হয়েছে মানে ইটালির পরে এবং অনেকে ইটালি বা অন্যান্য জায়গায় আসলেও তারা কিন্তু অনেকে স্পেনে আসতে চায় ফাইনালি তো এবং আমাদের এখানকার যে স্পেনের যে ধরনের নিড ওভার দ্য লাস্ট 1 ডিকেড আমরা লক্ষ্য করছি যে এই অবৈধ অভিবাসীরাই কিন্তু বৈধ হচ্ছে এবং তারাই কাজ করতেছে সেভাবেই দেখছি তো নতুন করে আপনার কিভাবে রিক্রুটিং পলিসির মধ্যে তারা যাবে তা এ ব্যাপারে আসলে স্প্যানিশ গভর্নমেন্টেরও মানে লো এন্ড মানে যেটা শ্রমঘন যে একটা কাজের যে বাজার সেই বাজারটার ব্যাপারে তারা কিন্তু এ ব্যাপারে কোনো তাদের কোনো নীতি বা পলিসি আমরা লক্ষ্য করিনি কিন্তু ইউরোপ জুড়েই তো এটা একটা বড় ইস্যু। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যে ইটালিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যে আসার বিষয়টা এটা তারা থামানোর চেষ্টা করে, কারণ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং স্পেনেও সাগর পথে যখন আসছে অনিয়মিত পথে প্রাণহানি ঘটছে, সাগরে হারিয়ে যাচ্ছে মানুষ। ফলে এই যে পুরো প্রক্রিয়াটা তো খুবই ঝুঁকিপূর্ণ একটা প্রক্রিয়া এবং একই সঙ্গে আবার এটাও বাস্তবতা আপনি যেটা বললেন এইমাত্র যে স্পেনে আসার পরে তো কোনো এক সময় তারা বৈধ হচ্ছে তারা কাজ করছে, তার মানে শ্রমবাজারে তাদের চাহিদা রয়েছে। ইটালির ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু এই পুরো বিষয়টা এই অনিয়মিত অভিবাসনটা নিয়ন্ত্রণ করে যদি নিয়মিতকরণের কাজ করা হয় সেটা আপনার কাছে মনে হয় না যে এটাতে প্রাণও বাঁচতে পারে এবং দেশগুলোর পক্ষেও পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করা সহজ? সেটা সত্যি তাই এবং সে ব্যাপারে এই ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু একটা পলিসি থাকতে হবে এবং এখানে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো এককভাবে কোনো এই ব্যাপারে সিদ্ধান্ত দিবে না। যদি সেটা আপনি যদি বলেন যে বরং তারা যে ইউরোপিয়ান ইউনিয়ন মাইগ্রেশনের বিপক্ষে যে সিদ্ধান্ত নিয়েছে বিপক্ষেই সিদ্ধান্ত অনিয়মিত অভিবাসন অনিয়মিত তারা অভিবাসীর বিপক্ষে একটা শক্ত অবস্থান নিয়েছে যেখানে স্পেন সিগনেটরি। তো সুতরাং আপনি যে দৃষ্টিকোণ থেকে বললেন সেটার কনটেক্সটে এই জিনিসটা তারা কিভাবে অ্যাড্রেস করবে এবং এ ব্যাপারে হয়তো তারা ভবিষ্যতে করতে পারে, ভবিষ্যতই বলে দেবে যে তারা কিভাবে এই বৈধভাবে তাদের যে এই যে শ্রমঘন যে ইন্ডাস্ট্রি ঘন মানে সেখানে তাদেরকে কিভাবে নেবে। এখানে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কিছু কোড আছে, সেই কোড অনুযায়ী এবং কমপ্লায়েন্স অনুযায়ী কিন্তু আপনার স্কিলড ওয়ার্কফোর্সের কথাই বলা হয় এবং তাদের যে ধরনের সার্টিফিকেট লাগবে, যে ধরনের প্রক্রিয়ায় তাদের গ্রুমড হতে হবে এখানের কর্মবাজারে আসার জন্য, সেটি করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজ এ হোল তারা কিন্তু বাংলাদেশে তাদের সিদ্ধান্ত নিতে হবে। নেওয়ার পরে বাংলাদেশ সহ অন্যান্য যে সমস্ত দেশ আছে সেখানে তাদের সেই ধরনের একটা মেকানিজম সেট করতে হবে যেখান থেকে তারা ট্রেনিং প্রাপ্ত হবে কিংবা সার্টিফিকেট প্রাপ্ত হবে, তারপরেই তারা এখানে কাজ করতে পারবে। তো বিষয়টি এতটা এইভাবে দেখার উপায় নেই যে এটা দ্বিপাক্ষীয় আলাপের মাধ্যমে করে ফেলা যাবে। মানে বাংলাদেশে তো ওই প্রস্তুতি তো আছে নিশ্চয়ই, মানে যদি এরকম একটা উদ্যোগ নেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশের তরফ থেকে যা কিছু করার আছে সেটা বাংলাদেশের সাথে বেশ কিছু দেশের আমাদের এ ধরনের প্রক্রিয়া আছে, সাউথ কোরিয়ার সাথে আছে, জাপানের সাথে আছে, তারপরে সৌদি আরবের সাথে আছে। আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের সরকারের সেই ক্যাপাসিটি আছে, কিন্তু এখানে ইউরোপিয়ান ইউনিয়নের একটি দেশ নয়, এখানে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজ এ হোল এই ব্যাপারে তাদের সাথে আলাপ করতে হবে। আচ্ছা, এই জায়গাটাতে অভিবাসীদের আরেকটা মানে মাঝে মাঝে তারা এই কথাটা বলার চেষ্টা করেন, আমরা যখন তাদের সাথে কথা বলি যে মানে কোনো একজন অভিবাসী যখন স্পেনে মৃত্যুবরণ করছেন অনেক সময় তারা চায় যে তাদের মরদেহটা তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো হোক। এটা এক ধরনের আবেগ তাদের এটার সাথে সম্পৃক্ত থাকে এবং তারা বলতে চান যে এই প্রক্রিয়াটা সহজ নয় এবং এই প্রক্রিয়াটা জটিল। তো আপনি মানে রাষ্ট্রদূত হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন এবং এক্ষেত্রে সমাধান আসলে কি? এই প্রক্রিয়ায় আমরা এখানে যে কয়টি
মরদেহ জন্য আমরা দেশে পাঠানোর পেয়েছি, সেটি সংখ্যা 4 বা 3 এরকম হয় বছরে, বছরে? এত কমই হয়। এবং যারা তাদের মরদেহ পাঠাতে চায় তাদের তারা কিন্তু সেই প্রক্রিয়ায় আমরা স্মুথলি করি, এখানে জটিলতা হয় না। আচ্ছা। স্পেন এবং বাংলাদেশের মধ্যকার বাণিজ্যের আকার সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিন। এই বাণিজ্যটি আমি একটু আগে বলেছিলাম যে ডায়াসপোরার সংখ্যা গত 1 দশকে যেভাবে বেড়েছে, সেটার সাথে ডায়াসপোরার সাথে কিন্তু ব্যবসা বাণিজ্যের সম্পর্ক। এবং এবং ডায়াসপোরার অনেকেই আছে বাংলাদেশ থেকে গার্মেন্টস, টেক্সটাইল এগুলো এদেশে আনে এবং বিক্রি করে। এবং একটা আমাদের এখানে আমরা এক্সপোর্ট করি প্রায় 4 বিলিয়নের কাছাকাছি, 3.98 ছিল 2024। 2025-এ এই সংখ্যাটি কাছাকাছি হবে 4 বিলিয়নের কাছাকাছি, কম বা বেশি স্ট্যাগন্যান্ট আছে বিকজ অফ দি গ্লোবাল ইকোনমিক ডাউন ট্রেন্ড, বিকজ অফ ওয়ার অ্যান্ড প্যান্ডেমিক অ্যান্ড অল দিস থিংস। তারপরে এখন ওরা বাংলাদেশে এক্সপোর্ট করে অ্যাবাউট $250 মিলিয়ন। এই সংখ্যাটি বাড়তে পারে যেহেতু আমরা টেকনোলজি অ্যান্ড ক্যাপিটাল মেশিনারিজ এবং অন্যান্য খাতে আমরা কোলাবোরেট করছি এবং ওদের কাছ থেকে আমরা পণ্য আমদানি করছি। সো সব মিলায় 4.25 বিলিয়ন হবে ইউরো না, ইউএসডি। আচ্ছা, তো এই জায়গাটাতে আর কোন কোন জায়গায় আপনি সম্ভাবনা দেখেন যে মানে বাংলাদেশ এবং স্পেনের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে? বাংলাদেশ স্পেনের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের যে ক্ষেত্রগুলো রয়েছে সেটা হচ্ছে যে আমাদের এক্সপোর্টটা পুরোটাই গার্মেন্টস এবং টেক্সটাইল ভিত্তিক, কিন্তু আমাদের ডাইভার্সিফাই করা দরকার। যেমন আমাদের হাই এন্ড ফ্যাশন অ্যাপারেলসে যাওয়া উচিত, যেটা ইউরোপের মূল একটা বিষয়, তাহলে এটা আরও বাড়বে। আমরা কিন্তু ফ্যাশন অ্যাপারেল পাঠাই না, আমরা পাঠাই নিটওয়্যার কিংবা ডেনিম প্যান্টস কিংবা টি শার্টস, শার্টস বা বেসিক গার্মেন্টস। কিন্তু ফ্যাশন অ্যাপারেলসে আমরা বা ভ্যালু অ্যাডেড সেটা আমরা করি না। আমরা চিলড্রেনেরটা কিছুটা করি। আমাদের এখান থেকে প্রসেস লিদার আসে যেটা এরা ফুটওয়্যার হিসাবে বানায়, কিন্তু আমাদের থেকে সরাসরি লিদার প্রোডাক্টস এখানে আসতে পারে ফুললি। আমাদের জুটস প্রোডাক্টস এখানে আসতে পারে। জুটে বাংলাদেশের বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে বিশেষ ফোকাস দেওয়ার কথা বলা হয়েছে, যেটা আমাদের গোল্ডেন ফাইবার আমাদের প্রাইড ছিল, এবং সেটাকে আমরা আবার তুলে আনতে পারি এবং এটা বায়োডিগ্রেডেবল, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস, এবং সেটা স্পেন এটা খুব পছন্দ করবে। তারপরে আমরা আমাদের যে খাত রয়েছে, যেমন ফিশারিজের খাত, ফ্রোজেন ফুড, এই কিছুদিন আগেও বাংলাদেশ থেকে প্রায় 11টি কোম্পানি পার্টিসিপেট করে এসছে। বার্সেলোনায় বিশ্বের অন্যতম সর্ববৃহৎ ফ্রোজেন ফুড ফেয়ার হয় সেখানে। তারপরে প্রাইভেট লেভেলে চেম্বার থেকে ওরা পার্টিসিপেট করে এখানে যে ফেয়ারগুলো হয় গার্মেন্টস বা টেক্সটাইল বা অ্যাপারেল, আমি দেখেছি যে তারা প্রাইভেট লেভেলে পার্টিসিপেট করে। আমরা অনেক বলেছি আমাদের ইপিবিকে, বা আমরা বলে যাব যে তারা যেন এখানে স্পেসিফিক আইটি রিলেটেড, যেমন মোবাইল কংগ্রেস হয়ে গেল কিছুদিন আগে, সেখানে কিন্তু আমাদের কোম্পানিগুলো পার্টিসিপেট করতে পারে। কিংবা আইসিটি সেক্টরে একটা সম্ভাবনা আমি দেখি। এবং এর বাইরে আমরা যদি কোলাবোরেশনের কথা বলি, বাংলাদেশ কিন্তু তাদের কাছ থেকে কিন্তু ট্রেন টেকনোলজি নিতে পারে, তাদের কাছ থেকে সিকিউরিটি সেক্টরে সিকিউরিটি অ্যাপারেটাস, আইটেমস, ইকুইপমেন্টস নিতে পারে। তারা তাদের কাছ থেকে বিভিন্ন রকম এগ্রো টেকনোলজি নিতে পারে, রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কোলাবোরেশন হতে পারে। স্পেন আপনারা জানেন যে একটা অসাধারণ একটি দেশ, চারিপাশে সমুদ্র এবং সব পাশেই তাদের সমুদ্র বন্দর। তো তাদের মানে পোর্ট হ্যান্ডলিংয়ের ব্যাপারে তাদের অসাধারণ একটা দক্ষতা রয়েছে,
সে হচ্ছে পোর্ট হ্যান্ডলিং বা পোর্ট ফ্যাসিলিটিস বা বিটুইন সি পোর্ট কোলাবোরেশনস হতে পারে, মেরিন ফিশারিজ, ব্লু ইকোনমি, সমস্ত ক্ষেত্রেও কোলাবোরেশন হতে পারে। তো আমরা দেখছি যে কীভাবে আমরা আমাদের দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরও বৃদ্ধি করতে পারি। আমরা আমি যখন এসেছিলাম তখন আমার মনে আছে যে আমি প্রেজেন্টেশন অফ ক্রেডেনশিয়ালের পরে স্পেনের মহামহিম রাজা ফিলিপ ষষ্ঠ মানে 15 মিনিটের বাইরে আমার সাথে 45 মিনিট কথা বলেছিলেন এবং উনি বাংলাদেশের ব্যাপারে, বিশেষ করে রোহিঙ্গা রিফিউজিদের অবর্ণনীয় দুঃখ কষ্টের বিষয়ে খোঁজ নিয়েছেন, জেনেছেন এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কীভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে খোঁজ নিয়েছেন এবং উনি এটাও বলেছেন যে উনি দেখি আমি কি করতে পারি। তার মানে একটা আগ্রহ কিন্তু স্পেনের টপ লেভেলে ব্যবসায়ীদের আছে। ইন্ডিটেক্স, মেজর গার্মেন্টস টেক্সটাইল কোম্পানি, তারা কিন্তু ভিজিট করেছিল তাদের চেয়ারম্যান আমাদের, এবং তারা কিন্তু বাংলাদেশ থেকে তারাই কিন্তু মূল লিড দিচ্ছে আর কি। তো আমরা এখানে স্পেনের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যকে বৃদ্ধি করার জন্য আমরা যে সমস্ত সরকারি পদক্ষেপ, তার মধ্যে দ্বিপাক্ষীয় সফর এবং উচ্চ পর্যায়ের সফর, এগুলোর ব্যাপারে কাজ করছি। আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও গভীর হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডয়চে ভেলেকে এই সাক্ষাৎকার দেয়। ধন্যবাদ। দর্শক, আগামী সপ্তাহে আমরা কথা বলবো নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং ডয়চে ভেলে রয়েছে টিকটকে আমাদেরকে অনুসরণ করতে পারেন। ঠিকানা tiktok.com/dw_bengali। আগামী সপ্তাহে কথা হবে আবারও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।